এবং আমি মধুরিমা রয়েছি আপনাদের সঙ্গে দৃষ্টিভঙ্গি পেজে। আর আজকে আমরা জানি যে উইমেন্স ডে হলেই আমরা মহিলাদের নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করি, তাদের প্রসঙ্গে কথা বলি। এমনই একটা অনুষ্ঠানের জন্য আজকে একজন মহিলার কাছে এসেছি, যিনি বহু মহিলাদের নিয়ে কাজ করে চলেছেন এবং তার কাজের ক্ষেত্রে তার যে দর্শন সেটা আমার ভীষণ ইউনিক লেগেছে। দেখুন তো আপনাদেরও তেমনই লাগে কি না। আজকে আমাদের সঙ্গে রয়েছেন ইমন রায়, যিনি একই সঙ্গে নাচ শেখান প্লাস যোগা ট্রেনিং দেন। সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি মিথটাকেই ভেঙে ফেলতে চান যে ওভারওয়েট হলেই সেই মহিলা ব্রাত্য। তার সঙ্গেই কথা বলে জানবো তার জার্নিটা কেন এই দিকে শুরু হয়েছিল, কিভাবে তিনি পুরোটা সামলান। ইমন, আপনাকে স্বাগত দৃষ্টিভঙ্গিতে। ধন্যবাদ আমাকে আজকে সবার সাথে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য মধুরিমা। সত্যি খুব ভালো লাগছে এরকম একটা দিনে এরকম কথা বলার সুযোগ পেয়ে। আমি যে ইন্ট্রোডাকশনটা দিলাম আপনি শুনলেন যে আপনি কাজ করেন এমন মানুষদের নিয়ে যারা ওভারওয়েট বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারা হয়তো আগে নাচের স্বপ্ন দেখতেন বা নিজেকে খুব ফিট রাখার স্বপ্ন দেখতেন, কিন্তু সংসার সন্তান করতে গিয়ে হয় না, এবং তারপরে সন্তানকে ঠেলে দেন যে ঠিক আছে তুমি যাও নাচ শেখো, কিন্তু সেই সুপ্ত বাসনাটা রয়ে যায়। কেন এইভাবে ভাবনাটা নিয়ে এগোতে শুরু করলেন বা কবে থেকে এটা শুরু করলেন ভাবা? একটু ফ্ল্যাশব্যাকে যাই এটা বলতে গিয়ে। আমার খুব ছোট্টবেলা থেকে নাচ শেখা শুরু বলতে পারো। নাচ শেখার মানে হাঁটা শেখার আগে নাচ শেখা শুরু। তো 2 বছর বয়সে যখন আমি প্রথম গুরুজির কাছে যাই, আমি গুরুজির কোলে বসে থাকতাম। তো সেই সময় থেকে আমার নাচের হাতে খড়ি যেটা বলা যায়, সেভাবে শিখতে শিখতে তারপর পরবর্তীকালে তনুশ্রী শঙ্করের কাছে আমি ভর্তি হই, তনুশ্রী শঙ্কর ম্যামের কাছে। তারপর গুরু সঞ্চিতা ভট্টাচার্যের সাথে আমি আছি এখনো। তো সেই সমস্ত জায়গায় করতে গিয়ে আমার একটা মনে হয়েছে যে ইন্ডাস্ট্রিতে কোথাও গিয়ে একটা প্রোটোকল আছে, হয়তো অলিখিত প্রোটোকল, যে মোটা হয়ে গেলে স্টেজে ভালো লাগবে না বা মোটা হয়ে নাচতে পারবে, ও মা এত মোটা চেহারায় নাচ করা বোধহয় ভীষণ ডিফিকাল্ট। তো আমি যখন ভেবেছিলাম যে আমি শেখাতে শুরু করব, আমি প্রথম গুরুজির সাথে কথা বলি। তো গুরুজিকে আমি বললাম যে আমি এমন মানুষদের নিয়ে কাজ করতে চাই যাদেরকে নিয়ে কাজ হয় না এবং যাদেরকে নিয়ে কাজ করার ভাবনাও কেউ ভাবতে চায় না। তখন গুরুজি বলল কাদের নিয়ে করতে চাস? আমি বললাম আমি তাদেরকে নিয়ে করতে চাই যাদেরকে অ্যাটলিস্ট ডান্স ইন্ডাস্ট্রিতে তো ভীষণভাবে ব্রাত্য করে রাখা হয়েছে, কারণ তাদের সাইজটা ঠিক ডান্সারদের সাথে মেলে না। তখন গুরুজি বলল তুই কি প্লাস সাইজ নিয়ে করতে চাইছিস কাজ? আমি বললাম হ্যাঁ। শুরুতে জার্নিটা খুব ডিফিকাল্ট ছিল মধুরিমা, কারণ এটা আমরা শুরু করেছি 2019 এবং নামটাও তোমারই দেওয়া? নামটাও আমারই দেওয়া, আমার ইভেন আমার ছোট বোনের আর আমার ভাবনা মুদ্রা নামটা। যখন শুরু করলাম, শুরুতে যখন সবাই কনসেপ্টটা শুনলো, একমাত্র আমার মেয়ে, আমার বোন আর আমার কিছু বন্ধু বান্ধব আর গুরুজি বাদে কেউ কনসেপ্টটাকে অ্যাকসেপ্ট করেনি। অনেক মানুষের মনে এটাও ধারণা এসেছিল তুমি কি অতটা কনফিডেন্ট নাও শেখানোর ব্যাপারে, তাই তুমি তাদের নিয়ে কাজ করতে চাইছো যাদের নিয়ে কেউ কাজ করে না। আমি সেই কথাগুলো কানে বা গায়ে কোথাওই মাখাইনি। তো সেখান থেকে 2018-তে আমরা ভাবনা চিন্তা করি এবং 2019-এ মুদ্রা অফিসিয়ালি ওপেন করি। প্রথম আমি যেটা দেখলাম যে মানুষকে এটা বোঝাতে খুব অসুবিধা হচ্ছে, কারণ আমাদের সবার মনে একটা ধারণা বসে গেছে মেয়েদের মনে যে কিছু মাত্রায় তোমার ওজন বেড়ে গেলে বা তুমি টিপিক্যাল কিছু ক্রাইটেরিয়ার বাইরে চলে গেলে তুমি আর সমাজের কাছে অতটা অ্যাকসেপ্টেড নও। তো সেখানে আমি গিয়ে সোজা স্টেজে উঠবো বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও দেবো যেগুলো লোকে দেখে তো রীতিমতো এটা নিয়ে বুলি করবে। তো সেখানে আমি এটা কনভিন্স করাতে পারিনি শুরুতে যে তোমরা এসো, তোমরা শেখো, এরকম কিছু হবে না। বাট লাকিলি 1-2 জন প্রথমে আসে এবং তাদের যখন ভিডিওগুলো আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়তে শুরু করি, ইনিশিয়াল ডেজে সব থেকে ডিফিকাল্টিজ যেটা ফেস করি, আমি নন ডান্সার নিয়ে কাজ করতে শুরু করি। কেন নন ডান্সার বলছি? যেহেতু প্লাস সাইজ নিয়ে কাজ করেছি, প্লাস সাইজ হওয়ার দরুন এরা সবাই নাচটা নয় কোনোদিনও শিখেছিল সেটাও মনে করতে পারছে না, অথবা বহু বছর আগে ছেড়ে দিয়েছে, অথবা হয়তো বাচ্চা হয়েছে, বিয়ে হয়েছে এবং ওজনটা বাড়ার সাথে সাথে বাড়ি থেকে বলেছে তুমি তো মোটা, তুমি নাচবে।
তো সেখান থেকে তার মাথায় এটা বসে গেছে যে আমি তো মোটা, নাচ আমার জন্য নয়। আর আমার জন্য শুধু নাচ নয় তা নয়, আমার জন্য বোধহয় শোবিজের এরকম অনেক কাজ নয় যেগুলোতে দেখতে আমায় খারাপ লাগবে। মানে এই যে একটা প্যারামিটার করা আছে যে মোটা হলে দেখতে খারাপ লাগবে, তো এই প্যারামিটারটা ঠিক কার তৈরি আমি জানি না, কিন্তু এই প্যারামিটারটা আমরা সবাই ভীষণভাবে ফলো করি। সব থেকে মজার ব্যাপার মধুরিমা, আমরা মেয়েরা কিন্তু এই প্যারামিটারটা ভীষণভাবে মাথায় ঢুকিয়ে নিয়েছি, এবং প্রথম দেখবে একটা মেয়ে আরেকটা মেয়েকে বুলি করতে সব থেকে আগে এগিয়ে আসে। মানে এটা কঠিন সত্য আর কি, কঠিন সত্য। এই তোকে কি খারাপ লাগছে রে এই জিন্সটা পরে, তুই তো মোটা, এগুলো পরিস না। মানে কে ঠিক করে দিয়েছে এটা মোটা হলে পরা যাবে না, শুধুমাত্র রোগা হলেই পরা যাবে, বা সৌন্দর্যটা শুধুমাত্র রোগা মোটা দিয়ে বিচার হবে, বা গায়ের রং দিয়ে বিচার হবে? ঠিক এগুলো কিভাবে? তুমি খুব কম ছেলেকে দেখবে আরেকটা ছেলেকে বলছে যে তুই মোটা এই শার্টটা পরিস না, ভালো লাগছে না, বাট খুব সুন্দরভাবে একটা মেয়ে আরেকটা মেয়েকে সবার সামনে বলে দেবে তুই এত মোটা না, খুব বাজে লাগছে। এবং আমরা দ্বিতীয়বার এটা ভাবি না যে আমরা নিজেরা যদি নিজেদের জেন্ডারকে রেসপেক্ট না করি তাহলে অন্য জেন্ডারের কাছ থেকে সেটা এক্সপেক্ট করতে পারি না। সেইখান থেকে আমি যখন জার্নিটা শুরু করেছিলাম, প্রথম বাধা যেগুলো বলতে পারো, যাকে আমি বলতে গেছি যে আমরা তো প্লাস সাইজ নিয়ে কাজ করি, মোটা মেয়েদের নিয়ে কাজ করো। প্লাস সাইজ কথাটা বোধহয় বড্ড সফিস্টিকেটেড, মোটা মেয়েটা শুনলে হয়তো কোথাও একটু আঘাতটা বোধহয় শক্ত হয়। মোটা মেয়েদের নিয়ে কাজ করো? তা আমি বললাম হ্যাঁ, আমি তো নিজেও যথেষ্ট ভারী বালকি চেহারা, আমি তাদের নিয়ে কাজ করি। এবং আমি কাজ করতে গিয়ে আমার গুরুজিরা কোনোদিনও আমার নাচের মাপকাঠি আমার চেহারার সাথে মেলাইনি, তাই বোধহয় আমি এত সুন্দরভাবে দেশে বিদেশে সব জায়গায় ওনাদের সাথে পারফর্ম করেছি। তো যখন আমি সোশ্যাল মিডিয়ায় ছাড়লাম ভিডিওগুলো, প্রথম বেশ কিছু ভিউজ আসলো। প্রথম যখন 1K ভিউ পেয়েছিলাম আমরা আমাদের ইউটিউব চ্যানেলে, সেদিন মনে হয়েছিল না 1000টা মানুষ যখন দেখেছে কিছু তো তখন নিশ্চয়ই কিছু আছে। এবার সেই 1000টা মানুষ দেখার পর যাদের দেখেছে সেই 3-4 জনকে দেখে আরো বেশ কিছু মানুষ আসলো, এবং যখন আমাদেরকে মুদ্রায় ফোন করা হয় বা কোয়েরি করা হয়, প্রথমেই আমাদেরকে বলা হয় আপনাদের না আমরা 2 বছর ধরে ফলো করছি সোশ্যাল মিডিয়ায়। তো এটা আমার মনে হয় অনেক বড় পাওনা। এখন যেরকম কম্পিটিশন এবং এখন যেরকম অনেক অপশনস খুলে গেছে, সেখানে একেবারে আলাদা একটা জিনিস নিয়ে কাজ করা। নাচ আলাদা কোনো বিষয় নয়, নাচ নিয়ে প্রচুর ভালো কাজ সবাই করে চলেছে, কিন্তু আমি যাদেরকে নিয়ে কাজ করি তারা কিন্তু প্রত্যেকে নন ডান্সার এবং ম্যাক্সিমাম পাবে প্লাস সাইজ। এদেরকে যখন স্টেজে ওঠানোর দরকার হয়, প্রথম একটা নিজের মধ্যে কনফিডেন্সের দরকার হয় যে এরা যেন কোনোভাবে কোথাও আঘাত না পায়, এদেরকে কেউ যেন দেখিয়ে এটা না বলে যে তুমি এরম শেপের বলে তো ভালো নাচটা পারোনি। নাচের সাথে বা বডি ফিটনেসের সাথে ওজনের সম্পর্ক নেই, এটা কিন্তু সমস্ত ট্রেনাররা বারে বারে বলে, কিন্তু আমরা তো বুঝবো না, আমরা তো সেটাই বুঝবো যেটা আমরা বুঝতে চাই। তাই সেই জন্যে স্টেজে ওঠার সময় সব থেকে কঠিন পরিস্থিতিটা যেটা আমরা সামলাই, যে তাদের নিজেদের মনে হয়, তারা আমাকে অনেকবার বলেছে দিদি আমি তো মোটা, আমায় সামনে দিও না, দিদি আমাকে দেখতে খারাপ লাগবে, আমার তো গায়ের রংটা কালো, আমাকে এই রংটা পরিও না। এই যে মাথায় ঢুকিয়ে দেওয়া, এবং খুব অদ্ভুত ভাবে অবাক লেগেছে, আমরা অনেক ছোট ছোট বাচ্চাদের মা বাবাকে বকা দিয়েছি যে কেন বলছো ওর গায়ের রংটা সাদা নয়। যা কিছু ঈশ্বরের সৃষ্টি সেটা নিয়ে গর্ব করা বা দুঃখ করার মনে হয় না কোনো মানে আছে। যা কিছু আমরা সৃষ্টি করতে পারি সেটা নিয়ে আমরা কথা বলতে পারি। তো এভাবে মুদ্রার জার্নিটা আমি শুরু করেছিলাম, এবং বর্তমানে মুদ্রা অফিসিয়ালি 500-র ওপর স্টুডেন্ট ক্রস করে গেছে। মানে আমরা টাচ করে ফেলেছি ফিজিক্যালি 500 স্টুডেন্ট, যেটা আমরা 29 ফেব্রুয়ারি কমপ্লিট করলাম, এবং আমাদের কাছে কোয়েরি কমপ্লিট হয়েছে 2019 থেকে এখনো অবধি 3500। তো আমরা মানে এটার একটা ট্র্যাক আমরা মেনটেন করি। তো এই ট্র্যাকে দেখলাম হ্যাঁ তার মধ্যে কিছু এসেছে গেছে, এগুলো যেরকম ভাবে হয় ইনস্টিটিউটে, বাট ওভারঅল আমরা কথা বলেছি। এবং আমাদের সোশ্যাল মিডিয়াতে রিচও সেরকম রয়েছে, আমরা খুব ছোট্ট যে কোনো রিলস পোস্ট করলেও সেখানেও কিন্তু আমরা 2000-এর উপর ভিউ পাই। মানে কোথাও গিয়ে মানুষ হয়তো আস্তে আস্তে বুঝতে পারছে যে আস্থা রাখছে যে ভালোভাবে ডান্স করার সাথে বা একটা আর্টিস্ট্রির সাথে সাইজ বা শেপের কোনো সম্পর্ক নেই। সবচেয়ে বড় কথা হচ্ছে মুদ্রা যেমন নাচ
নাচ শেখায় তেমনি তার সঙ্গে যোগা ট্রেনিংও দিতে থাকে। তো সেই যোগা ট্রেনিং এর ক্ষেত্রে কোনো, যেমন নাচেরটা শুনলাম যে যারা প্লাস সাইজ বা যারা নন ডান্সার তাদের নিয়ে কাজ করেছো, যোগা ট্রেনিং এর ক্ষেত্রেও তো নিশ্চয়ই পুরুষ মহিলা নির্বিশেষে সকলে আছে। আচ্ছা, সেক্ষেত্রে কিভাবে, মানে এটা কি অনলাইনেও করা? অনলাইন অফলাইন দুটোতেই আছে। মানুষ এমন অনেকে জানি যারা শুরু করেন তারপর দুম করে ছেড়ে দেন। হ্যাঁ, এখন যোগার ক্ষেত্রে ব্যাপারটা যেটা আমি শুরু করেছিলাম, আমি মিনিস্ট্রি অফ আয়ুষ থেকে শ্রী শিশির বিশ্বাসের কাছ থেকে সার্টিফিকেশন করেছি। আমরা মিনিস্ট্রি অফ আয়ুষের সাথে অ্যাটাচড আছি, অ্যাফিলিয়েশন আছে। যেটা আমি প্রথম যোগাটা শুরু করানোর কারণ হয়েছিল সেটা হচ্ছে ডান্স করতে গিয়ে যেহেতু আমরা যে কোনো বয়সের মহিলাদের নিয়েছি, শুধুমাত্র প্লাস সাইজ বলে বলবো না, ডিফারেন্ট এজ হয়ে গেলে তখন একটা জিনিস আসে, অনেক সময় একটা ফিজিক্যাল ফিটনেসের কোথাও গিয়ে অভাব আসে, যে ফিটনেসের অভাবটা তোমাকে অনেকটাই মেন্টালি ডাউন করে দেবে, মনে হবে আর বোধহয় আমি পারছি না। একটা প্রোটোকল আছে যে ছোট বাচ্চারা নাচ শিখবে, গান শিখবে, শেখার বয়স ওটা। তো আমার যখন 30 হয়ে যাচ্ছে, 32 হয়ে যাচ্ছে বা 40-এর ঘরে পৌঁছে যাচ্ছে, আর শিখে কি হবে? আমার এখানে কিন্তু এরম মানুষও আছে যারা 2 বছর জার্নি শুরু করে মুদ্রাতে রীতিমতো টিচার্স ট্রেনিং নিয়ে তারা টিচার হিসেবে জয়েন করেছে। আচ্ছা, তো সেখান থেকে আমি দেখলাম যে পুরুষ সাথে থাকলে মহিলাদের জার্নিটা একটু সহজ হয়, কারণ বাড়িতে কোথাও গিয়ে ওই একটা চিন্তাধারা থেকে যাচ্ছে যে ছেলেটা রোগা মেয়েটা মোটা, তাই ওরই যোগার দরকার, ছেলেটার তো যোগার দরকার নেই কারণ রোগা। যোগা মানে কিন্তু যোগা কিন্তু রোগা বা মোটা নির্বিশেষে হয় না, এটা মানসিক এবং শারীরিক ফিটনেস। তুমি প্রচন্ড একটা আনহেলদি মাইন্ডসেটে হেলদি বডি এক্সপেক্ট করতে পারো না, আবার প্রচন্ড একটা আনহেলদি বডিতে খুব হেলদি মাইন্ডসেট থাকতে পারে না। তো দুটোর সাথে ইন্টারলিঙ্কড। মানসিকভাবে সুস্থ না হলে শারীরিকভাবে সুস্থ হওয়া সম্ভব না। তো আমি সেক্ষেত্রে দেখলাম যে ছেলেগুলো যে সারাদিন কাজ করে আসার পর একটা প্রচন্ড টায়ার্ডনেস, একটা প্রচন্ড নার্ভের একটা স্ট্রেস নিয়ে আসছে, তারা যখন শুনছে যে ওয়াইফ ডান্স করতে যাচ্ছে, আবার আজকে নাচের ক্লাসে কি হবে, কাল যেও। তো আমার কোথাও গিয়ে মনে হলো যে পুরুষদের মানসিক সুস্থতাটা কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। তা আমি প্রথম তাদের বলতে রাখলাম যে আপনারা কাপল যোগা করো, তোমরা দুজনে একসাথে এসো। শুরুর দিকে তারা এসছে, বেশ কিছু জন 2 মাস 3 মাস করেছে, টাইম হয়নি, এটা হয়নি, ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে আমরা দেখলাম মুদ্রাতে তাদের সংখ্যা বাড়ছে যারা মুদ্রাকে প্রায়োরিটিতে রেখেছে। সারাদিন ঘর সামলে, সংসার সামলে, বাচ্চা সামলে, কেউ নিজের বিজনেস সামলে, আমার এখানে গভর্নমেন্ট সেক্টরে কাজ করে এরকম মানুষও আছে, সব সামলে, ইভেন অনেক সাংবাদিক আছে। তো সেই সবটা সামলে মুদ্রার ক্লাসে তারা চলে আসে, অনলাইন হোক বা অফলাইন হোক। এবং সব থেকে বড় কথা, ইউনিভার্সের গ্রেসে মুদ্রা এখন বিদেশেও চলে গেছে। ফ্লোরিডা থেকে শুরু করে টেক্সাস, সব জায়গায় আমাদের বিভিন্ন বয়সের স্টুডেন্টরা রয়েছে। এরকমও একজন এখানে আছেন, মুদ্রাতে একজন স্টুডেন্ট আছেন যার হাজবেন্ড মারা যাওয়ার পর মেন্টালি সে খুব একটা ডিপ্রেশনের জায়গায় ছিল। টেক্সাস বুঝতেই পারছো, বিদেশে অন্যরকম লাইফস্টাইল, 2টো বাচ্চা নিয়ে। আমি যখন তাকে বললাম যে দিদি আপনি কিছুদিনের জন্য গ্যাপ নিয়ে নিন, কিছুদিন করবেন না, উনি বললেন না, তোমার যোগা ক্লাসটা না আমার একটা মেন্টাল হিলিং, ওটা যদি আমি না করি আমার ভালো লাগবে না। তাই সে সবটা সামলে, নিজের চাকরি, নিজের সংসার, 2টো বাচ্চা সব সামলে একা হাতে যোগা ক্লাসে ঠিক ঢুকে পড়ে। তো এভাবেই আমাদের সাথে পায়ে পায়ে মুদ্রার সাথে মহিলাদের সাথে সাথে পুরুষরাও শুধু যোগ করেছে তা না, ভীষণভাবে সাপোর্টিভ তারা, ওয়াইফকে এবং তার বাচ্চাকে স্টেজে দেখার জন্য এক্সাইটেড, সমস্ত শুটে আনার জন্য এক্সাইটেড এবং যথেষ্টভাবে এগিয়ে দেওয়া। আমার মনে হয় যে কোনো সম্পর্কে বা যে কোনো কিছুতে এগোনোর জন্য 2টো মানুষকে পরস্পরের পাশে থাকাটা খুব ইম্পর্টেন্ট, আর সে বোঝাপড়াটা খুব ইম্পর্টেন্ট। আমরা মুদ্রা থেকে শুধুমাত্র যে প্লাস সাইজ ড্যান্সারদের শেখাচ্ছি বা এগুলো শিখছি তা না, মুদ্রা থেকে আমরা অনেক ছোট বড় জিনিস শিখছি ওদের দেখে।
এখনকার দিনে পুরুষ মহিলা আমরা যেটা বলি না, মুখে সবাই তো সমান, তো সেই সবাই সমানটা বলাতেই রয়ে গেল নাকি আসলে বাস্তবে এলো, সেটা কিন্তু আমরা মুদ্রাতে দেখি। মুদ্রাতে এরকম প্রচুর মানুষ আছে যারা বাড়িতে চাকরি করে রান্না করছে, ওয়াইফ যাতে ডান্স ক্লাসটায় আসতে পারে বা যোগা ক্লাসটায় আসতে পারে। তো মুদ্রা কিন্তু শুধুমাত্র প্লাস সাইজ নিয়ে কাজ করছে বা শুধুমাত্র যোগা শেখাচ্ছি তা না, মুদ্রা বলতে পারো আমাদের লাইফস্টাইল লার্নিং। মানে এখান থেকে এরকম প্রচুর মানুষ আছে, ধরো খুব ট্যালেন্টেড একটা মেয়ে যে বিয়ে আর সংসারের চাপে নিজের ট্যালেন্টটা ভুলে গেছিল এবং অটোমেটিক্যালি সেই একটা সাইজের ব্যাপার এসে গেছে, প্লাস সাইজ হয়ে গেছে, যার জন্যে সে আর নতুন করে মানে সে ভুলতেই বসেছিল তার মধ্যেও কিছু ট্যালেন্ট আছে। আমি তোমাকে আমার মুদ্রা এরকম বহু জিনিস, হাতে করা জিনিস দেখাতে পারি যে অত্যন্ত সুন্দরভাবে ক্রাফটের কাজগুলো করেছে এবং সেই ট্যালেন্টগুলোকে আবার আরেকবার চর্চা করতে পারছে মুদ্রার হাত ধরে। শুধুমাত্র মুদ্রা যে শেখাচ্ছে তা না, মুদ্রা নিজের রোজগারের করে নিজের পায়ে দাঁড়ানোর জায়গাটাও তৈরি করছে। যারা আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিল বা মনে হচ্ছিল যে 50 এসে আবার শুরু হয়, তো 50-এ কেন, 50-এর পরেও শুরু হয়, শুধু শুরুটা করতে জানতে হয়। সবচেয়ে কম বয়সী কে আছে আর সবচেয়ে বেশি বয়সী যিনি, তার বয়স? সব থেকে কম বয়সী আমাদের এখানে আছে 4 বছর। আচ্ছা। আর সব থেকে বেশি বয়সী আমাদের এখানে আছে 57 ইয়ার্স এখন অবধি। মহিলা? মহিলা সব থেকে বেশি বয়সী আছে আমাদের এখানে, পুরুষ যদি বলো 65 ইয়ার্স। ও, যার ওয়াইফেরও অ্যারাউন্ড 60 ইয়ার্সের কাছে এজ, ওনারা সকালবেলা যোগা ক্লাসে আসেন এবং সব থেকে বড় কথা আমার পুরো ক্লাসটা ওয়েট করে ওনাদের জন্য। ইন্সপিরেশন এতটাই ওনারা লাইভলি, আমরা একসাথে পিকনিক করতে যাওয়া, বিভিন্ন ইভেন্টস করা এবং মোটামুটি বলতে পারো মুদ্রার একটা বড় পিলার তারা। মানে ওনাদের থেকে আমরা লাইফের অনেক কিছু এক্সপিরিয়েন্স শিখি, যেগুলো হয়তো আমাদের ছোট বয়সে মনে হয় কি এটা বোধহয় বড্ড শক্ত, এরম করা যায় না, কিন্তু জীবনটা এতটাও শক্ত নয় যতটা আমরা ভাবি। তো জীবনটা কতটা সহজ বা কত কিছু নিয়ে না চিন্তা করলেও চলে, ওনাদের থেকে শিখি। তুমি বলতে পারো মুদ্রাতে আমরা শিখি এবং শেখাই একই সাথে। দুর্দান্ত একটা বিষয়, একই সঙ্গে শেখা এবং শেখানো। এই যে উইমেন্স ডেতে আজকে আমরা বসে কথা বলছি এবং তোমার কথাগুলো শুনছিলাম, তুমি একই সঙ্গে বললে মহিলারা তো বটেই, পুরুষরাও যখন একত্রে কাজ করে তখন কাজটা অনেক সহজ হয়ে যায়। সত্যি উইমেন এম্পাওয়ারমেন্ট মানে বোধহয় এটা নয় যে আমরা নারীবাদী, এটা নয়, একদম একসঙ্গে চলার বিষয়টা থাকে। আজকের ডেটে দাঁড়িয়ে তুমি তোমার যারা ছাত্রছাত্রী বা তোমার সঙ্গে অ্যাসোসিয়েটেড যারা বা বাকি যারা এখনো নন, হয়তো হবেন ভাববেন এই অনুষ্ঠানের পর, কি বলতে চাইবে তাদের? প্রথমত তো আমি বলবো আপনারা যদি পাশে থাকেন তবেই মুদ্রা আগামী দিনে সেই জায়গাটায় যেতে পারবে যেখানে মুদ্রা যেতে চায়। মুদ্রা শুধুমাত্র ডান্স বা যোগা নিয়ে কাজ করতে চায় না, মুদ্রা বহু ধরনের কাজের সাথে যুক্ত রয়েছে। যেমন আমরা এবছর অ্যানুয়াল শোয়ে দুর্বারকে এনেছিলাম, যারা সেক্স ওয়ার্কারদের বাচ্চাদের সাথে কাজ করে। আমাদের অ্যাসিড অ্যাটাকের ওপর একটা কাজ করার ইচ্ছা আছে। এরকম অনেকগুলো আমরা কাজ করছি। আপনারা যতজন আসবেন এবং যত তাড়াতাড়ি মুদ্রাকে সাহায্য করবেন সেই জায়গাটায় পৌঁছাতে, তত তাড়াতাড়ি আমরা এগোতে পারবো। আমাদের এখানে কিন্তু শুধুমাত্র উমেন এম্পাওয়ারমেন্ট বলতে বা মুদ্রা যেহেতু মহিলা পরিচালিত সংস্থা, সেটা বলতে কিন্তু আমরা মহিলা বুঝি না, আমরা মানুষ বুঝি। তো হাজবেন্ড ওয়াইফ বা বন্ধু বান্ধবী বা একটা ছেলে আর একটা মেয়ে, এই দুজনকে যদি ছেলে মেয়ে না দেখে আমরা মানুষ হিসাবে দেখি, তাহলে আমার মনে হয় জার্নিটা অনেক সহজ হয়। একটা মেয়ের পাশে একটা মেয়ে থাকুক আর একটা ছেলের পাশে একটা ছেলে থাকুক, এভাবে সেগ্রিগেট করে তো কাজ করতে পারবো না। তাই আমার মনে হয় আজকে উইমেন্স ডেতে উমেন এম্পাওয়ারমেন্ট বলতে বা নারীবাদী হয়ে শুধুমাত্র মেয়েদের জন্য গলা ফাটাবেন না, গলা ফাটান সেই সমস্ত ঠিক কাজের জন্য। উল্টো দিকের মানুষটার জন্য তখনই গলা ফাটাবেন বা তার জন্য তখনই কাজ করবেন যদি দেখেন মানুষটা ঠিক। মানুষটা পুরুষ হোক কি মহিলা সেটা কিন্তু মুখ্য নয়, সেটা কিন্তু গৌণ। মানুষটা কতটা ঠিক এবং তার পাশে থাকলে আগামী দিনে সমাজটা কতটা সুস্থ হতে পারে, সেটাই আমাদের একমাত্র লক্ষ্য। কারণ যত টাকাই আমরা রোজগার করি না কেন, সুস্থ সমাজ ছাড়া আমার মনে হয় না আমাদের বাঁচতে খুব একটা ভালো লাগবে। আর মানুষের তো কোনো রিপ্লেসমেন্ট হয় না, যত ডিভাইসই থাকুক না কেন মানুষের কোনো রিপ্লেসমেন্ট হয় না। তাই মহিলা পুরুষ একসাথে কাজ করে চলেছে মুদ্রাতে। মুদ্রা কোনো পুরুষ চালিত বা মহিলা চালিত সংস্থা নয়, মুদ্রা একটা মানুষ চালিত সংস্থা, যেখানে আমরা মানুষকে ভালোবাসতে শিখি এবং ভালোবাসতে শেখাই। আগামী দিনে আমাদের একটাই লক্ষ্য, মুদ্রাকে নিয়ে
সমাজে সেই জায়গাটায় পৌঁছানো যেখানে আসলে মনে হবে জীবনটা সত্যিই সুন্দর এবং জীবনের যে কোনো সময় যে কোনো বয়সে যে কেউ যে কোনো সাইজে বা শেপে, সে প্লাস সাইজ ছেলেই হোক বা মেয়ে, শুরু করতে পারা যায় যা চাওয়া যায়। অনেক ধন্যবাদ ইমন সময় দেওয়ার জন্য, কথা বলার জন্য। খুব ভালো লাগলো কথা বলে। আগামী দিন খুব সুন্দর হোক মুদ্রা। থ্যাংক ইউ। ধন্যবাদ। ইমন রায় ছিলেন আমাদের সঙ্গে। আজকে উইমেন্স ডেতে সত্যি নারীবাদ নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনেক কথা হয়ই বটে, কিন্তু সত্যি নারীবাদ মানেই যে ওই একটা হাড়ে রেড়ে করে তেড়ে যাওয়া, সেই মেসেজটা কিন্তু ইমনের ছিল না। ইমন একদম পরিষ্কার বাক্যে বলেছেন মুদ্রা এমন একটা জায়গা যেখানে নারী পুরুষ নির্বিশেষে সার্বিকভাবে সুন্দর থাকা এবং সোসাইটিতে বাঁচতে হলে খুব ভালোভাবে বাঁচতে তো আমরা সকলে চাই। কাজেই আজকের এই এপিসোড আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই। আর মুদ্রার সঙ্গে যোগাযোগ করতে চাইলে সেটাও করবেন, কারণ দিনের শেষে আমাদের একটা মানুষের প্রয়োজন হয়, আর সেই মানুষটা যাতে সুস্থ স্বাভাবিক হয় সেটাই আমাদের আজকের এই বার্তা ছিল মধুরিমা এবং এখানেই অনুষ্ঠান শেষ করছি। আমার সঙ্গে ক্যামেরায় ছিলেন রবিউল ইসলাম। দৃষ্টিভঙ্গির ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম এবং টুইটার ফলো করে দিন, আর ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিন। সঙ্গে থাকুন।